কলেজের গল্পটা তোর এত ভালো লাগে কেন রে নদী? কতবার যে বলেছি তোকে। ঠিক আছে, বলো না তারপরেও। আমি তো অধ্যাপনা করি, কিন্তু আমি অন্য সব অধ্যাপকদের মতো ছিলাম না। মেপে মেপে কথা বলা, মেপে মেপে হাসা, যাকে বলে একটা দূরত্ব মেনে চলা, তা করতাম না। ছেলেদের সাথে চুটি আড্ডা মারতাম, ঘুরে বেড়াতাম ওদের সাথে। ওরাও ভালোবাসতো খুব। তোমাকে তো সবাই ভালোবাসে। সবাই বোধ হয় না, ভালোবাসলে তো না, থাক কথা। তারপর শোন, ছেলেদের সব কাজে ওরা আমাকে টানতো। ওরা টানতো কারণ ওরা তোমাকে পছন্দ করতো। তা হবে। আমার সবকিছু কেমন গোলমাল হয়ে যায়। কে ভালোবাসতো, কে বাসতো না, কে পছন্দ করতো না, সব গুলিয়ে যায়। তারপর শোন, আমাদের কলেজটা তো বেসরকারি ছিল, পয়সা করি কিন্তু তেমন ছিল না। আমরা খুব ভালোবাসতাম আমাদের প্রতিষ্ঠানটাকে। ব্রিটিশ আমলে খুব নাম করা ছিল কলেজটা। কত দূর থেকে মানুষরা পড়তে আসতো। যশোর থেকে এসেছিলেন মনোজ বসু। সাহিত্যিক মনোজ বসু? হ্যাঁ রে, উনি থাকতেন টিন শেডের একটা চটা ঘরে। জানিস, যখন বৃষ্টি ঝরতো সবাই কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতো। আর উনি বালিশে কান পেতে বৃষ্টির শব্দ শুনতেন, রিমঝিম 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 রিমঝিম। তুমি চিনতে বুঝি তাকে? আমার সাথে ভারী ভাব ছিল। জ্যোৎস্না রাতে দিঘির চত্বরে বসে থাকতেন রাতভর। মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যেত, কারণ সুন্দরবন তো মাত্রই 20 মাইল রাস্তা। কিছুই পরোয়া করতেন না উনি। বসে বসে দিঘির বুকে তাদের ঝিকিমিকি খেলা দেখতেন। স্বভাবে একটু পাগল ছিলেন তো, তা না হলে কি এত বড় সাহিত্যিক হয়? সাহিত্যিকরা যদি জানতে পারে না, তোমাকে ধরে পিটুনি দিবে। তুমি তাদেরকে পাগল বলেছো? সব প্রতিভাই কম বেশি পাগল। কার যেন কথাটা? জানি না। প্রফুল্লচন্দ্র? হ্যাঁ, আচার্যও নাকি আসতেন মাঝে মাঝে। ল্যাবরেটরির উপরে একটা ঘরে থাকতেন, মাঝে মাঝে ক্লাস নিতেন। তাকে তো আর দেখিনি। তুই যেমন গল্প শুনেছিস, আমিও শুনেছি। ওই মূর্তিটার কথা বলো। কলেজে ঢুকতেই ওর মূর্তিটা ছিল, এখনো সেখানেই আছে। যেন লাঠি হাতে পাহারা দিচ্ছেন কলেজটা। এখন অবশ্য একটা হাত নেই। রাজাকাররা স্বাধীনতার যুদ্ধে মাথাটাও কেটে নিয়েছে, হাতটাও উড়িয়ে দিয়েছে। মাথাটা কে যেন তুলে রেখেছিল,
স্বাধীনতার পরে আবার বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাতটা আর খুঁজে পাওয়া যায় না। স্বাধীনতা অনেক কিছুই ফিরিয়ে দিয়েছে, সব কিছু কি আর পাওয়া যায়? কিছু কিছু তো উৎসর্গ করতেই হয়। কত প্রাণ, কত সংগ্রাম। শুধু কি তাই, স্বাধীনতা কত রাজাকার, কত বাচ্চা রাজাকার ফিরিয়ে দিয়েছে সে কথা বলো। তোরে তো রাখতে বরং তোমার বলা উচিত ছিল, তোদের মনে রাখ নেই কেন রে? যাদেরকে উকুনের মতো পিষে মারার কথা ছিল তাদেরকে তোরা মাথায় করে রেখেছিস। এখন তারাই তোদের মাথায় উঠে রক্ত চুষে খাচ্ছে, আর আমরা প্রফুল্ল নয়নে তাকিয়ে তাকিয়ে দিচ্ছি। আমার রাগ কোথায় দেখলি তুই? এভাবেই তো জড়ো হয় বিন্দু বিন্দু বারুদ। সুকান্তের দেশলাই কাঠি করিস না। আমরা বারবার চলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো, কিন্তু তোমরা জানো না কবে আমরা চলে উঠবো সবাই শেষবারের মতো। শান্তাপু, তুই তো ভারী অসভ্য, ঘুমের ভান করে শুয়ে আছিস যে বড়। বারে কোথায় ভাবলাম তুমি আমার মাথার কাছে বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, তা না, উল্টো আমাকে বকাঝকা করছো। ভাবলাম অবেলায় ঘুমাচ্ছিস তাই আর মাথায় হাত দেইনি। এই হয় শান্তা আপু, এই হয়। তুমি আজীবনই এরকম কৃপণ, একটুখানি চাওয়া তোমার কাছে তাও দিতে চাও না, আর যদিও বা দাও আমার কপাল দোষে সেটা পাওয়া হয় না। তোর বুঝি খুব একা একা লাগে রে নদী? কি জানি, যা পাইনি, যা কেমন জানি না, তার জন্য আবার মানুষের কষ্ট কিসের? আমিও জানি না রে, আমারও কিছু মনে নেই। এইখানটাতে তোর আর আমার সব একাকার। আমার কারোর জন্য কোনো প্রতীক্ষা নেই, প্রত্যাশাও নেই। মানুষের জীবনের সব কষ্টের মূলে তো প্রত্যাশা। প্রত্যাশাই যদি না থাকে কষ্ট পাবো কোথা থেকে? তোর মা তোকে সময় দেন না? দেয়, সে যখন সময় পায় তার পুরোটা সময়ই আমাকে দেয়। জানো তো, আমার মা না আমাকে ভীষণ ভালোবাসে। আমার কোনো চাহিদা কখনো অপূর্ণ রাখে না। আমি যখন যা চাই তাই আমাকে এনে দেয়। শুধু একটা জিনিস পারে না, সময়। তার কাছে আমার জন্য কোনো সময় নেই। ঠিক আছে নদী, আর বলিস না, আর বলিস না। জানো তো, মা না সব সময় মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে। কখন যে বাসায় আসে আর কখন যায় আমি তা জানতেও পারি না। তোর বোধহয় এরকম একা একা না থেকে আপন কারোর সাথে থাকা উচিত। না না, আমি আমার মতোই ভালো আছি, নিজের মতো করে বড় হচ্ছি। রাজাকারদের উপর তোর এত রাগ কেন নদী? তোমার নেই? না, ওরা খারাপ ছিল বলেই আমাদেরকে যুদ্ধে যেতে হলো। ওরা যত অত্যাচার করেছে আমাদের প্রতিজ্ঞা তত বেড়েছে। ওরা যত নৃশংস হয়েছে আমরা ততই মরিয়া হয়েছি। সেদিক দিয়ে স্বাধীনতা যুদ্ধে ওরা যথেষ্ট সাহায্য করেছে বলতেই হবে। কি বলছো তুমি এসব? তোমার মাথা খারাপ হলো নাকি?
আজকাল অনেক মাদ্রাসায় রাজাকারেরা পড়ায়, তোরা তা বিশ্বাসও করছিস, আর আমার দোষ হলো মাথায়? হ্যাঁ, ওরা তো বলছে রাজাকার মানে সাহায্যকারী। ভারতীয় দালালদের হাত থেকে ওরা এই দেশটাকে স্বাধীন করেছে। আর পাশাপাশি পাশাপাশি আর কিছু নেই। থাকলেও ওরা এসব কথা ভাববার স্পর্ধা পর্যন্ত করত না। তুই খোঁজ নিয়ে দেখ, দেশের কয়টা স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়া হয়? প্রায়ই হয় না। কেন? পাকিস্তান আমলে অত্যন্ত জোশের সাথে মাদ্রাসাগুলোতে পাক ছাড় জামিন সাদবাদ গাওয়া হতো, আর আজ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইলে গুনাহ হয়? পাশাপাশি বলে যদি সত্যিকার অর্থে কিছু থাকতো, তাহলে কি আজ এই দুরবস্থা চরমে ওঠে? আজকাল অবশ্য কিছু পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে। কাগজে বাঘ শব্দটা কি ভুলে গেলি নদী? এইসব লেখালেখিতে কিছু কাগজ আছে যাতে কালির ব্যবহার লেখকের আত্মতৃপ্তি ছাড়া সত্যিকার কোনো কাজে লাগছে বল? কজন পরে এসব কাগজ? কাদের জন্য লেখা হয়? সমাজ বিবর্তনে যারা আসল ভূমিকা রাখতে পারবে তাদের থেকে কত দূরে ওরা? তোমায় আজ খুব অস্থির লাগছে। না রে, ঠিক অস্থির না। তবে রাজাকারদের কথা খুব মনে পড়ছে। বলো। গল্পের গন্ধ পেয়েছিস তাই না? এগুলো কিন্তু গল্প না, একদম সত্যি। আমি জানি, তুমি বলো। এই গল্পটা হলো রাজাকার তৈরির গল্প। তার আগে বলতো দেখি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিস তুই? হ্যাঁ, শুনেছি, রেডিওতে। শেষ লাইনটা মনে আছে? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঠিক, একদম ঠিক। তুই জানিস ২৫শে মার্চ রাতে ওরা ঘুমন্ত মানুষগুলোর উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়েছে, গভীর রাতে বস্তিতে আগুন দিয়েছে, নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে ছুটে রাস্তায় বেরিয়ে এলে গুলি করে মেরেছে রাজপথে। ছাত্রাবাসগুলোতে ওরা ঢুকে নির্বিচারে হত্যা চালিয়েছে। তুই জগন্নাথ হলের গণকবর দেখেছিস কখনো? অনেকদিন গিয়ে বসে থেকেছি সেখানে। এই পর্যায়ে ওদের দোসরের প্রয়োজন হয়নি, প্রয়োজন হলো পরবর্তী পর্যায়ের, যখন ওদেরকে আরো ভেতরে ঢুকতে হবে, বাংলার একেবারে অন্দর মহলে। ওখানে তখন ভিড় ভিড় জমেছে, শহর ছেড়ে পালাচ্ছে সব। মুক্তিযোদ্ধাদের আশ্রয় সেই গ্রামে। তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস। বাংলায় যেমন সিরাজের অভাব হয়নি, তেমনি হয়নি মির্জাফরের। তুই নিশ্চয়ই বুঝতে পারিস, বিদেশিরা যত বড় শক্তিমান হোক না কেন, ভেতরে ঢুকতে পারবে না যদি ভেতর থেকে কেউ না হাত বাড়ায়। ওদের তখন বন্ধুর দরকার হলো, যারা ওদেরকে চিনিয়ে দিবে কে তখন আওয়ামী লীগ, জামাতি, মুক্তিকামী, বিরোধী, মুসলমান, কে হিন্দু। হিন্দু মুসলমানের প্রশ্ন কেন আসলো এর ভিতর? দুইটাই তো পক্ষ হওয়া উচিত, স্বাধীনতাকামী আর বিরোধী। উচিত, তবু এলো, কারণ প্রথম হত্যাযজ্ঞের শেষে ওদেরকে পরিকল্পিতভাবে এগোতে হচ্ছিল। বাইরের পৃথিবীর দৃষ্টি পড়তে শুরু করেছে তখন।
ওরা ভাবলো কি কি উপায়ে বাঙালিদের তখন হত্যা করা যায়। ধর্মকে ওরা বানালো প্রধান হাতিয়ার। যেহেতু ধর্মের ভিত্তিতে 47-এ দেশভাগ হয়েছিল, যেহেতু বাংলার সাধারণ মানুষ ধর্মভীরু সরল, তাই তাদের বোঝানো হলো ভারতের কিছু সহযোগী দুষ্কৃতিকারীরা দেশটাকে ধ্বংস করতে চাইছে, ইসলাম বিপন্ন, জিহাদ করতে হবে। তৈরি হলো রাজাকার আল বদর, আল শামস। এদের হাত ধরে পাকিস্তানি আর্মিরা বাংলার গ্রামেগঞ্জে ঢুকে পড়ত, যাকে সামনে পেত তাকে হত্যা করত, মেয়েদেরকে তুলে নিত, অত্যাচার করত। এসব তোকে বলে বোঝানো সম্ভব না। অথচ কি সহজে আমরা ভুলে গেছি সব। এ কি সম্ভব? এ কি ভোলার? সব আছে, পাথরে চাপা আছে। পাথরের নিচে যেমন ঘাস, আলো পেলেই আবার পাতা মিলবে। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। হ্যাঁ, সব থাকে, কিছু হারায় না। কেবল কেউ হয়তো ঢেকে রাখতে পারে কিছু সময়ের জন্য। নদী, আজ তোকে একজন মুক্তিযোদ্ধার গল্প বলব। গল্পটা শুনলে তোর মনে হবে যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তারা সবাই হয়তো মুক্তিযোদ্ধা, কিন্তু বিষয়টা আসলে তেমন নয়। এদের মধ্যে অনেকেই অধম রাজাকারদের দলেও যোগ দিয়েছে। আমি এদের মধ্যে অনেককে চিনি। তুমি গল্পটা আমাকে বলো তো। শহরে সেদিন প্রথম পাক সেনারা ঢুকেছে। নদীর পাড়ে কিছু অসহায় নিরস্ত্র মানুষকে সারিবদ্ধ করে দাঁড় করানো। সেই অসহায় মানুষগুলোর মধ্যে সেলিমও তার বড় ভাই ছিল। তারপর পরক্ষণে গুলিবর্ষণ, লুটিয়ে পড়ল মানুষগুলো। আস্তে আস্তে জ্যান্ত প্রাণগুলো রক্ত ঝরতে ঝরতে স্থবির হয়ে পড়ল। সেলিমের গলার একপাশে গুলি লেগেছিল, রক্ত ঝরছিল অঝরে। ওদের মধ্য থেকে রাজাকার কমান্ডার এলো সবাই ঠিকঠাক মতো মরেছে কিনা দেখতে। ওদের মধ্যে একজন ছিল কসাই, যাকে সন্দেহ হচ্ছে মরেনি, তার গলা কেটে দিচ্ছে সে। কি ভয়ানক! ওরা কি সেলিমের গলাও কেটে ফেললো? না, মরেনি। তাহলে তো এই ঘটনা জানাই যেত, একমাত্র ওই সেদিন বেঁচে ফিরেছিল। কিন্তু কি করে? ওই দিন কোনো রকমে সেলিম চলে এলো নদীর ওপারে, চিকিৎসা হলো। তারপর একদিন গলার ক্ষত চিহ্নের দাগটা মাফলার পেঁচিয়ে ঢেকে ও আসলো আমার কাছে। এসে বললো আমাকে একটা রাইফেল দিন। ঠিক ঠিক, কিন্তু রাইফেল নয়, ও একটা পিস্তল চাইল, যা শরীরের মধ্যে লুকিয়ে রাখা যায়। তারপর তুমি দিলে? আমি প্রথমে ওর কথা শুনে তারপর ছোট্ট একটা প্রশিক্ষণ দিলাম। তাতে ও পিস্তল চালানো, গেরিলা যুদ্ধের কিছু কৌশল শিখল। এরপর একজনকে কাভার দেওয়ার জন্য ওর সাথে দিয়ে দিলাম। এরপর মোটর সাইকেলে করে ওরা পাকিস্তানি সেনাদের ছাউনির সামনে অপেক্ষায় রইল সেই কমান্ডার আর কসাইয়ের জন্য। কি করে জানলো যে ওরা ওখানেই থাকবে? ওটা তো ওদের হেডকোয়ার্টার, ওখানেই তো ওদের যেতে হতো। তাছাড়া ওদের ওখানে আমাদের লোক ছিল, ওরা আমাদেরকে জানিয়েছিল ওরা কখন কখন ওখানে হাজিরা দিতে যায়। তারপর সেলিম একদম শান্ত ছিল সেদিন, কিন্তু কিন্তু কি? কিন্তু রাজাকার কমান্ডার আর সেই কসাইকে বেরিয়ে আসতে দেখে ও আর নিজেকে ধরে রাখতে পারেনি। প্রথমে টার্গেট করলো কমান্ডারকে। কসাইটা কমান্ডারকে পাশ দিয়ে পড়ে যেতে দেখেই
সে ছুটে গেল ছাউনির দিকে। সেলিমও পিছনে পিছনে ছুটল, তার গুলি করলো কসাইয়ের মাথায়। তারপর সেলিমের কি হলো? সেলিমকে আমি মানা করেছিলাম ঝুঁকি না নিতে, কিন্তু সেদিন সেলিম আমার কথা শোনেনি। যা হবার তাই হলো। সেলিম আর বেরোতে পারলো না ওখান থেকে। জানো শান্তা আপা, ছোটবেলায় না আমার একটা পুতুল বেড়াল ছিল। দেখতে একদম সত্যিকারের বেড়ালের মতো। মানুষ দেখে তো বুঝতেই পারতো না এটা আসল না নকল। তারপর কি হয়েছে জানো? একদিন একটা দুষ্টু ছেলে আমাদের বাসায় বেড়াতে আসলো। এরপর আমার পুতুল বিড়ালটাকে টেনে একদম ছিঁড়ে ফেললো। আমি যে কি কেঁদেছিলাম সেদিন। এরপর থেকে না মাঝে মাঝেই আমার মনটা কেমন জানি করে ওঠে আমার ওই পুতুল বিড়ালটার জন্য। তুই এমন কেন বলতো? মাঝে মাঝে তোকে আমার কেমন যেন অচেনা মনে হয়। শোনো না, তারপরে একদিন আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ দেখি কি একটা জ্যান্ত বিড়াল আমার দিকে দৌড়ে আসছে। বিড়ালটা দেখতে একদম আমার পুতুল বিড়ালের মতো। তারপর চট করে ওর সঙ্গে বন্ধুত্ব করে ফেললাম, আর ওর নাম দিলাম পুতুল। এখন থেকে রোজই ওর সঙ্গে আমার গল্প হয়। এই যা, তোর গল্প শুনতে শুনতে আসল খবর দিতেই ভুলে গেছি। কি খবর? তোদের মানিক ভাই ফিরেছেন, জানিস তো? কই না তো, কবে এসেছে? গতকাল। খুব অসুখ, তোকে যেতে বলেছে। অসুখ? কি হয়েছে ওনার? জানি না বাবা, আমি এত কিছু জিজ্ঞাসা করিনি। তুমি কেমন মানুষ বলো তো আপা? একটা মানুষ অসুস্থ তুমি জানো, তাকে জিজ্ঞাসা করো না কি হয়েছে। আরে বাবা, একটু পরে যাব বলে আর জিজ্ঞাসা করিনি। কে জানে এদিকে তুই সব পুতুল ফুতুল উদ্ভট সব গল্পে মেতে উঠবি। খবরদার আপা, তুমি আমার পুতুলের দোষ দিবা না। আচ্ছা শোনো না, মানিক ভাইয়ের অবস্থা মনে হয় বেশি একটা ভালো না, তাই না? মানিক যদি আজ মারা যায়, এদেশে কিচ্ছু যাবে আসবে না। এদেশের মাটি, আকাশ, বাতাস, এই সমাজ, এই সমাজবাদী যন্ত্রণা বঞ্চনা সব একই থাকবে। অথচ এই দেশের অভাগা মানুষের জন্য এই মানুষটা তার জীবনের সব সুখ, স্বাচ্ছন্দ্য, তার উজ্জ্বল ভবিষ্যৎ সব কিছুকে অবহেলায় অগ্রাহ্য করেছে। তার কোনো কিছুরই কোনো মূল্য নেই এখানে। হয়তো আছে, আবার হয়তো নেই। যেমন এই যে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হলো, তার জন্য কটা লোক রাস্তায় নেমেছে, কটা লোক প্রাণ দিয়েছে। কিন্তু আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো, তাহলে তার চারিপাশে মানুষের অভাব ছিল না। এই তো সেদিনের কথা। এটা কত সাল বলতো? 83। মাত্র কয়েকটা বছর, সব স্বাভাবিক হয়ে গেছে। চারিদিকে তাকালে কি বোঝা যায় বঙ্গবন্ধু আর আমাদের মাঝে নেই? এই জাতিটা কেমন জানি বেইমান আপা। বঙ্গবন্ধু বেঁচে থাকতে স্লোগান দেওয়ার লোকের অভাব ছিল না। যেই বঙ্গবন্ধু খুন হলো, সেই মানুষগুলো যেন কোথায় হারিয়ে গেল। রাগ করিস না নদী, আবার সব ঠিক হয়ে যাবে। আবার বঙ্গবন্ধুর নামে মিছিল হবে, স্লোগান হবে। আবার বঙ্গবন্ধুর ছবি বাংলার প্রতিটি ঘরে ঘরে ঝুলবে। আবার স্লোগান হবে, বঙ্গবন্ধু মরে নাই।
ঘুমিয়ে পড়েছিস? না, কেন রে? আমি জানতাম তুমি আসবে। আজকের দিনটির কথা মনে আছে তোর? হুম। পুরো প্রশ্ন নেই আজ? অপেক্ষা আছে, তোমার কখন সময় হবে? এখনই সময়। তাহলে বলো। আয়। আমাদের মুক্তিযুদ্ধের দশকটি ভারতের রাজনৈতিক অঙ্গনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। নকশাল আন্দোলন চলছিল তখন। চারুচন্দ্র মজুমদার সে আন্দোলনের ছিল প্রাণপুরুষ। সেই আন্দোলনের ইতিহাস প্রধানত রক্তপাতের ইতিহাস। মুক্তিযোদ্ধাদের একাংশ মনে করত যে ভারতে গিয়ে আমরা প্রশিক্ষণ নেব না, উচিত না, আমরা নিজেরা যা পারি তাই করব। আর অন্য অংশ ছিল রাজনীতির স্বাভাবিক ধারা। তুই তো জানিস। তুমি কোন ধারায় ছিলে? আমি দুটি ধারাকে মিলিয়ে দিতে চেয়েছিলাম। অনেকে চেষ্টাও করেছিলেন এদেরকে মিটমাট করে দিতে, কিন্তু পারে না। কারণ ওরা ছিল সব ব্যাপারে চরমপন্থী, নকশালদের মতো। এদের সঙ্গে মীমাংসায় আসাও মুশকিল। ওরা কি ভুল করেছিল? আবার সেই একই প্রশ্ন করলি। দেখ, ওই সময় তো চরম পথই বেছে নিয়েছিলাম আমরা, আর সেটা ছিল সময়ের দাবি। স্বাধীনতার পর দরকার ছিল কিছু চরম সিদ্ধান্তের, যা হয়নি। এই জন্য এখন মাসুল দিচ্ছি। বুঝলাম না। ধর ওদের কথাই বলি। ওরা সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানি সেনা তো বটেই, রাজাকার আলবদর ধরতে পারলেও সঙ্গে সঙ্গে ওদের মেরে শেষ করে ফেলা হবে। সেটা ঠিক আছে, কিন্তু কারো নামে শত্রুতা করে ভুল খবর পাঠালে যে অমুক ব্যক্তি রাজাকার, কিন্তু আসলে সে রাজাকার নয়, ব্যাপারটা আত্মঘাতী হয়ে গেল না? হ্যাঁ, হয়। তাছাড়া তখন নিজেরা নিজেরা যুদ্ধ করে শক্তি ক্ষয় করছিল, কিন্তু সবার উদ্দেশ্য ছিল এক, স্বাধীনতা। তারপর তারপর ভাগ্যক্রমে ওদের এলাকায় যে নেতৃত্ব দিচ্ছিল সে আমার ছাত্র। আমি ওকে ডাকলাম, ওকে বোঝালাম, দীর্ঘক্ষণ ওর সঙ্গে আলোচনা করলাম। আমি ওকে বললাম, এখন আমাদের একসঙ্গে থাকা ছাড়া কোনো গত্যন্তর নেই, কারণ আমাদের লক্ষ্য এক, উদ্দেশ্য এক। এটা আমাদেরকে বুঝতে হবে। এই সময়ে আমরা যদি নিজেরা নিজেদের বিপক্ষে বন্দুক ধরি, তাহলে লাভবান শুধুমাত্র শত্রুপক্ষরাই হবে। এটা বোঝা উচিত। বোঝানোর চেষ্টা করলাম, বুঝতেই হবে। এখনো কেন মানুষগুলো বুঝতে পারছে না? কেন পারছে না? তাদের তো বোঝা উচিত। তারা তখনও বোঝেনি, এখনো বুঝছে না। ইতিহাস আমাদেরকে ক্রমাগত বলে যাচ্ছে। আমাকে দেখো, আমার থেকে শিক্ষা নাও। অথচ আমরা সেই নিজেদের মাঝেই কাটা ছোড়াছড়ি, শক্তি ক্ষয়, হাজারটা দল, সবাই তারা আবার সেই স্বাধীনতার পক্ষে। ঘেন্না ধরে গেছে আমার। অথচ অপর পক্ষের ওরা স্থির, সংহত, ঠিকই গুছিয়ে নিচ্ছে বরাবরের মতো।
এদেরকে মূল্য না দিয়ে কি উপায় আছে? নেই। আমি ওদের বোঝালাম যে আমাদের যদি কিছু নেয়ার থাকে সেটা আমরা পরে নেব, স্বাধীনতার পরে। আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য এক, এখান থেকে আমরা সরব না। আমরা নিজেরা নিজেদের বিপক্ষে বন্দুক ধরে নিজেদের শক্তি ক্ষয় করব না, একসাথে এক লক্ষ্যে কাজ করব আমরা। ওরা মেনে নিল তোমায়? কেন নেবে না? তারপর একসাথে কাজ শুরু করলাম আমরা। কিছু নিয়ম নীতি তৈরি করলাম যা সবাই মেনে চলার অঙ্গীকার করল। এরপর দেখতে দেখতে কিছুদিন গেল। জানিস, একদিন আমার ছাত্রটি আমাকে জানালো যে ওর দলের ছেলেরা স্বাধীনভাবে কাজ করতে চায়। আমি বুঝতে পেরেছিলাম ইচ্ছা মতো চলায় অভ্যস্ত হয়ে গেছে ওরা। এইসব নিয়ম টিয়ম আর সহ্য হচ্ছে না ওদের। তাহলে তো তোমার ছাত্রই তোমার কাল হয়েছিল, তারা ধরেই নিয়েছিল। তুমি যতক্ষণ আছো ততক্ষণ আগের নিয়মে চলা সম্ভব না। তা তো জানি না, তবে আমরা যে একসঙ্গে কাজ করছিলাম সেটা ভয়ঙ্কর ভীতি হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানি পক্ষের কাছে। ওরা অজস্রবার চেষ্টা করেছে কোনো না কোনোভাবে আমাকে সরিয়ে দিতে। আসলে বিষয়টা যে কি সেটা আমি আজও জানি না। আজকের তারিখ ছিল সেদিন। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িটা তো জানিসই, জমিদার বাড়ি ছিল। গুপ্ত পথ ছিল একটা। এই পথটা অন্যরা জানতো না। আমি যখন বাড়ি ফিরতাম এই পথটাই ব্যবহার করতাম সব সময়। তাই বাড়িতে আমি বলে গিয়েছিলাম সদর দরজা কখনো খুলবে না, আমি ডাকলেও না। আমি যদি আসি গুপ্ত পথেই আসব। সে রাতে তুমি ঘাটে নৌকা থেকে নেমে পা ধুচ্ছিলে, আর স্টেইন গান কাঁধে নদীর ওপারে দাঁড়িয়েছিল কেউ, আর নিঃশব্দে ট্রিগারে হাত রেখে গুলি চালিয়েছিল তোমার হৃৎপিণ্ডকে লক্ষ্য করে। এত রক্ত কেন নদী? অকারণে এত রক্ত? তোমার তখন শক্তি ছিল না গুপ্ত পথে বাড়ি ফেরা। তুমি অনেক কষ্টে নিজের শরীরটাকে টেনে টুনে ঘরের দরজার সামনে এনে ফেললে, চিৎকার করে বললে, দরজাটা খোলো, একটি বার দরজাটা খোলো, আমাকে একটু পানি দাও। কিন্তু সেদিন কেউ তোমার কথা বিশ্বাস করেনি, কেউ বিশ্বাস করেনি। সবাই তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল, কেউ দরজা খোলেনি। আর তুমি কষ্টে নিজের ঘরের সামনে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে, চিরকালের মতো। এত রক্ত কেন নদী? এত রক্ত কেন? কারণে অকারণে এত রক্ত চারপাশে। আর সহ্য হয় না, সহ্য হয় না। এত রক্ত কেন নদী? এত রক্ত কেন? কারণে অকারণে এত রক্ত চারপাশে। আর সহ্য 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 সহ্য।
ছবি। আজও আবছা আলোয় তোমার চেহারাটা ভেসে ওঠে রোজ। তবু আমি তোমার চলে যাওয়া আজও মেনে নিতে পারি না। তোমার স্বপ্নগুলো আমাকে রোজ তাড়া দিয়ে বেড়ায়, আমাকে অস্থির করে তোলে। আমার মনে হয় আমি আগুন হয়ে জ্বলে উঠি, গ্রেনেড হয়ে ফাটিয়ে দেই সব কিছু, ধ্বংস করে দেই আকাশ বাতাস সব কিছু। তুমি কি বুঝতে পারো না বাবা? পারো না বুঝতে?